বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই 6 নম্বরে বলা হয়েছে বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? আচ্ছা, তাহলে আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি। দেখো বলা হয়েছে কি, বাজারে প্রতি কেজি বাসমতি চাল, প্রতি কেজি মানে কি এক এক কেজি, এক এক কেজি বাসমতি চাল হচ্ছে 240 টাকা করে, তাই না? এবং প্রতি কেজি মুগ ডাল, অর্থাৎ এক এক কেজি মুগ ডাল হচ্ছে 120 টাকায় বিক্রি হয়। এবারে আমরা 5 কেজি চাল কিনলাম, ঠিক আছে? এক এক কেজি চালের দাম কয় টাকা? 240 টাকা করে। এরকম আমরা 5 কেজি চাল কিনলাম এবং এই যে মুগ ডাল হচ্ছে 120 টাকা করে কেজি, তাই না? এই 120 টাকা কেজির আমরা 3 কেজি ডাল কিনলাম, হ্যাঁ, এই যে ক্রয় করি এবং তারপরে কি করলাম, বিক্রেতাকে 2000 টাকা আমরা দিলাম। এবারে বলা হয়েছে কি, তাহলে কত টাকা ফেরত পাবো? আমরা এই চাল এবং ডাল কেনার পরে আর কত টাকা ফেরত পাবো? এখন দেখো, এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। তোমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় খুব সহজেই তোমরা এটি বুঝতে পারবে। দেখো একটু নিচে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। আচ্ছা, আমরা এই নিচে দুই রকমের সমাধান কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? সমাধান একে বলা হয়েছে কি, দেখো সমাধান একে আমরা যে কাজটি করেছি, প্রথমে আমরা যেহেতু 5 কেজি চাল কিনেছি এবং 3 কেজি ডাল কিনেছি, এই 5 কেজি চালের দাম এবং 3 কেজি ডালের দাম আমরা প্রথমে বের করব, ঠিক আছে? তারপরে যখন চাল এবং ডালের দাম বের করব, তখন কিন্তু আমরা এই দুটিকে যোগ করে দেখব যে চাল এবং ডাল মিলে মোট কয় টাকা হয়েছে, ঠিক আছে? যে কয় টাকা হবে, হ্যাঁ, আমরা কি করব, যেহেতু 2000 টাকা দোকানদারকে আমরা দিয়েছিলাম, হ্যাঁ, দোকানদার কি করবেন, এই 2000 টাকা থেকে চাল এবং ডালের যে দাম হয়েছে সেটিকে রেখে দিবেন এবং বাকি টাকাটা আমাদের ফেরত দিবেন, তাই না? তার মানে 2000 টাকা থেকে আমরা সেই টাকাটা বিয়োগ করে দিব, তাহলেই কিন্তু পেয়ে যাব যে আর কত টাকা আমরা ফেরত পাবো, তাই না? এই দেখো, প্রথমে আমরা কি করেছি, বাসমতি যে চাল কিনেছিলাম 5 কেজি চাল, এটির দাম বের করেছি। 1 কেজির দাম হচ্ছে কত টাকা? 240 টাকা। তাহলে 5 কেজির দাম কি নিশ্চয়ই 5 গুণ বেশি হবে, এই জন্য 240-এর সঙ্গে গুণ করলাম কত? 5কে। 5কে গুণ করে আমাদের গুণফল হয়েছে কত? 1200 টাকা বা 1200 টাকা। তার মানে আমাদের চালের দাম, 5 কেজি চালের দাম মোট হলো 1200 টাকা। এবার মুগ ডালের দাম আমরা বের করলাম। দেখো 1 কেজি মুগ ডাল হচ্ছে কত টাকা? 120 টাকা। এরকম কয় কেজি ডাল কিনেছি? 3 কেজি ডাল কিন্তু আমরা কিনেছি। তাহলে 3 কেজির দাম কি নিশ্চয়ই 3 গুণ বেশি হবে। এই দেখো, যার কারণে আমরা 120-এর সঙ্গে 3কে গুণ করব। এই যে মুগ ডাল হচ্ছে 120-এর সঙ্গে আমরা গুণ করেছি 3, তাই না? যেহেতু 3 কেজি কিনেছি, গুণ করে পেয়েছি কত? 360 টাকা। তাহলে চালের দামও আমরা পেয়ে গেলাম, ডালের দামও পেয়ে গেলাম। এবারে চাল এবং ডাল কিনতে একসঙ্গে কত টাকা আমাদের প্রয়োজন হয়েছে সেটিকে আমরা বের করব। হ্যাঁ, কিভাবে বের করব? এই যে আমরা এই দুটিকে এবারে যোগ করে দেব। এই দেখো, মোট 1200 এবং 360কে যোগ করব। 1200 যোগ 360। আচ্ছা, যখন যোগ করলাম, যোগ করে পেলাম হচ্ছে 1560 টাকা, তাই না? তাহলে চাল এবং ডালে মোট আমাদের খরচ হলো 1560 টাকা। তাহলে এটি কিন্তু আমাদের বিল হলো, তাই না? এখন আমরা কিন্তু দোকানদারকে দিয়েছিলাম কত টাকা? 2000 টাকা। এখন দোকানদার কি করবেন? এই 2000 টাকা থেকে এই 1560 টাকাকে বাদ দিবেন, তাই না? এটিকে বিয়োগ করার পরে যা থাকবে সেটি কিন্তু আমাদেরকে ফেরত দেবেন, তাই না? এই টাকাটা তো সে রেখে দেবে এবং বাকি টাকাটা আমাদের ফেরত দেবে। আচ্ছা দেখো, এই যে এখানে আমরা লিখলাম ফেরত, অর্থাৎ ফেরত দেবে হচ্ছে 2000 টাকা থেকে বিয়োগ করলাম কত? 1560। এই যে 1560কে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে পাচ্ছি 440 টাকা। তার মানে এই টাকাটা কিন্তু আমরা ফেরত পাবো। এই যে বলা হয়েছে ফেরত পাবো 440 টাকা। দেখো, এই হচ্ছে আমাদের একটি সমাধানের উপায়। এবং আমরা এই পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সমাধান 2। আমরা এইভাবে করেও সমাধান করতে পারি। এটি হচ্ছে কি? এটি হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান, ঠিক আছে? গাণিতিক বাক্য কি? গাণিতিক বাক্য হচ্ছে সেই বাক্য, মানে সেই লাইন, হ্যাঁ, যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং বিভিন্ন গাণিতিক যে চিহ্নগুলো, গাণিতিক চিহ্ন কোনগুলোকে বলে? এই যে যোগ, গুণ,
হ্যাঁ, বিয়োগ, এইগুলোকে বলা হয় কি গাণিতিক চিহ্ন। তাহলে দেখো এখানে কিন্তু শুধু সংখ্যা দেখতে পাচ্ছি এবং আমরা গাণিতিক চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে যে লাইনে শুধু গাণিতিক চিহ্ন এবং সংখ্যা থাকে সেটিকেই বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। আচ্ছা, তাহলে গাণিতিক বাক্যে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, যেহেতু আমরা দোকানদারকে 2000 টাকা দিয়েছিলাম, তাই না, যার কারণে এই 2000 টাকা থেকে আমরা কি করব, বিয়োগ করব কাকে? দোকানদার কি করবেন, এই 2000 টাকা থেকে চাল এবং ডালের দামটা রেখে বাকি টাকাই তো আমাদের ফেরত দিবেন। এই জন্য আমরা প্রথমে কি করেছি, প্রথমে লিখলাম আমরা 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা থেকে বিয়োগ, হ্যাঁ, বিয়োগ হবে কত টাকা? যে কয় টাকার চাল এবং ডাল কিনেছি সেই কয় টাকা বিয়োগ হয়ে যাবে, কারণ সেই কয় টাকা দোকানদার রেখে দেবে, তাই না? আচ্ছা, এরপর আমরা একটি বন্ধনীর ভিতরে চাল এবং ডালের দামটা এখানে দেখো আমরা বের করার চেষ্টা করেছি। দেখো, 1 কেজি চালের দাম হচ্ছে 240 টাকা। আমরা কিনেছিলাম কয় কেজি চাল? 5 কেজি। এই জন্য 240-এর সঙ্গে আমরা গুণ করলাম 5, তাই না? এই গুণ করলে কিন্তু আমরা 5 কেজি চালের দাম পেয়ে যাব। এরপর আমরা যোগ করলাম কার দাম? দেখো, এতটুকু কাজ করলে তো আমরা চালের দাম পাবো। এরপরে ডালও তো কিনেছি, 1 কেজি ডালের দাম 120 টাকা। আমরা কিনেছি কয় কেজি? 3 কেজি। এই জন্য 120-এর সঙ্গে গুণ করেছি 3, তাই না? এতটুকুর কাজ করলে কিন্তু আমরা পেয়ে যাব ডালের দাম, তাই না? আচ্ছা, তারপর যখন এই দুটিকে যোগ করব তখন কিন্তু চাল এবং ডাল মিলে কত হয় সেটিকে আমরা পেয়ে যাব, তাই না? এখন এখানে তাহলে বন্ধনীটা কেন আমরা দিলাম? এটির কারণ হচ্ছে যেহেতু আমাদের এই এই বন্ধনীর ভিতরের এই এতটুকুর কাজ যেহেতু আমাদের প্রথমে করতে হবে, সেই জন্য কিন্তু আমরা এখানে বন্ধনীটা ব্যবহার করলাম। ঠিক আছে, বন্ধনীর অর্থ হচ্ছে কি জানো? যখনই প্রথম বন্ধনী থাকবে তখন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী এই প্রথম বন্ধনীর কাজটাকে আগে করতে হয়। ঠিক আছে, তারপরে বন্ধনীর বাহিরের কাজ করতে হয়। ঠিক আছে, এই জন্য আমরা এই বন্ধনীটা দিয়ে দিলাম, কারণ এতটুকুর কাজ আমাদের আগে করতে হবে। আচ্ছা, এবার দেখো নিচে একটি সমান চিহ্ন দিলাম, 2000 রয়েছে, 2000টাকে একই রকমভাবে রেখে দিলাম। এই বিয়োগ রয়েছে, বিয়োগটাকে একই রকমভাবে রেখে দিলাম। কারণ কি? কারণ এই বন্ধনীর কাজটাকে আমাদের আগে করতে হবে, তাই না? বাকিগুলোকে একই রকমভাবে রাখতে হবে। আচ্ছা, এবার যখন আমরা 240-এর সঙ্গে 5কে গুণ করলাম, হ্যাঁ, তখন আমরা এই দুটিকে গুণ করলে কত পাবো? এই যে 1200 পাবো। আবার 120-এর সঙ্গে 3কে গুণ করলে আমরা পাবো 360, তাই না? 3কে গুণ করলে পাবো 360। এরপর যখন এই দুটি সংখ্যাকে যখন আমরা যোগ করে দিলাম, মাঝখানে রয়েছে যোগ, হ্যাঁ, যখন যোগ করে দিলাম তখন আমাদের মোট হয়েছিল কত? এই যে 1560 টাকা। তাহলে আমরা কিন্তু এই দুটি মানে এই ভিতরের সমস্ত কাজ করলে 1560 পাবো। ঠিক আছে, এই যে কিন্তু সেই 1560। এরপর যখন আমরা 2000 থেকে 1560কে বিয়োগ করলাম তখন আমাদের উত্তর বের হয়ে গেল 440। তার মানে এই টাকাটাই কিন্তু আমরা ফেরত পাবো। ঠিক আছে, ফেরত পাবো 440 টাকা। তোমাদের যেভাবে খুশি তোমরা কিন্তু সেইভাবেই সমাধান করতে পারো। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? আচ্ছা, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা, অর্থাৎ মাহমুদ সাহেব এক মাসে 35,000 টাকা করে বেতন পান, তাই না? এখন এই টাকা থেকে তিনি কি করেন? প্রতি মাসে 18,000 টাকা বাসা ভাড়া দিয়ে দেন। এই 35,000 টাকা থেকে কিন্তু 18,000 তিনি বাসা ভাড়া দিয়ে দেন। তাহলে কিন্তু এই 18,000 টাকা তার কমে গেল, তাই না? এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। এই যে এই 15,650 টাকা তার পরিবারের বিভিন্ন কাজে তিনি খরচ করেন। তাহলে তিনি কিন্তু এই যে দুইটা খাদে কিন্তু তিনি খরচ করেন। এক হচ্ছে কি বাসা ভাড়ার জন্য সে 18,000 টাকা খরচ করেন এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনে তিনি কিন্তু 15,650 টাকা খরচ করেন। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি তিনি এই দুই রকমভাবে কিন্তু খরচ করেন, তাই না? এবারে বলা হয়েছে কি অবশিষ্ট টাকা, অর্থাৎ এই খরচ করার পরে যে টাকা অবশিষ্ট থেকে যায়, হ্যাঁ, তিনি একটি ব্যাংকে জমা রাখেন। সেই অবশিষ্ট টাকা একটি ব্যাংকে জমা রাখেন। এবার বের করতে বলা হয়েছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। এটি কিন্তু খুবই সহজ, তাই না? আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে কিন্তু
দেখো এই যে এই নিচে যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলোকে পূরণ করে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। আমরা প্রথমে কি করব, এই 35,000 টাকা তিনি যেহেতু বেতন পান, এই 35,000 টাকা থেকে আমরা বিয়োগ করব কোনগুলোকে, যে টাকাগুলো তিনি খরচ করেন সেইগুলোই কিন্তু বিয়োগ করে দেব। কেন? কারণ খরচ করলে তো তার কমে যায়, তাই না? যেমন এই যে 18,000 টাকা তিনি খরচ করেন বাসা ভাড়ার জন্য, এটি কিন্তু বিয়োগ হয়ে যাবে। তারপরে এই যে পরিবারের বিভিন্ন প্রয়োজনে 15,650 টাকা খরচ করেন, এটিও কিন্তু বিয়োগ হয়ে যাবে, কারণ এই টাকাগুলো তার কমে যাবে, তাই না? এই দুটিই কিন্তু বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হওয়ার পরে যেটি থেকে যাবে সেটিই কিন্তু তার অবশিষ্ট টাকা, ঠিক আছে? আচ্ছা, এবং সেই অবশিষ্ট টাকা কিন্তু 1 মাসের, তাই না? 1 মাসে তিনি যে কয় টাকা জমা রাখেন, যে কয় টাকা তার অবশিষ্ট থাকে, 1 বছরে কি তার চাইতে বেশি টাকা থাকবে না? হ্যাঁ, 1 বছরে কিন্তু তার চাইতে বেশি টাকা তিনি জমা করবেন। তাহলে 1 বছরে কয় মাস? 1 বছর আমরা জানি 12 মাস। তাহলে 1 মাসে যে টাকা জমা থাকে 12 মাসে কিন্তু 12 গুণ বেশি জমা থাকে, তাই না? তাহলে 1 মাসে যে জমা থাকে তার সঙ্গে আমরা 12কে গুণ করে দেব, তাহলেই পেয়ে যাব যে 1 বছরে কত টাকা জমা রাখেন। এই দেখো আমাদের বলা হয়েছে তিনি ব্যাংকে জমা রাখেন। দেখো আমরা এখানে একটি দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে কি করব, কত টাকা জমা রাখেন? আমরা এই 35,000 টাকা যেহেতু সে পায়, আমরা প্রথমে লিখব 35,000, আমরা লিখব 35,000। এখন এই টাকার পরে দেখো আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। বিয়োগ কেন? কারণ এই 35,000 টাকা থেকে তিনি তো বিভিন্ন কারণে খরচ করেন, যেমন তার বাসা ভাড়ার জন্য খরচ হয় 18,000 টাকা। তাহলে এই বাসা ভাড়ার জন্য যে 18,000, এই যে এখানে কিন্তু আমরা দেখো একটি প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি। এই প্রথম ঘরে লিখব কি, বাসা ভাড়ার জন্য যেহেতু 18,000 খরচ হয়, আমরা লিখব 18,000। আচ্ছা, এরপরে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। যোগ কেন? কারণ তার যে খরচগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো, ঠিক আছে? খরচগুলোকে আমরা যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব যে তিনি কত টাকা মোট খরচ করেন। আচ্ছা, বাসা ভাড়ার জন্য 18,000 খরচ করেন এবং পরিবারের জন্য 15,650 টাকা খরচ করেন। তাহলে এটিকে কিন্তু আমরা এই 18,000-এর সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে? আমরা লিখলাম 15,650, ঠিক আছে? তাহলে এই দুটি কিন্তু তিনি খরচ করেন, এই জন্য আমরা এই খরচগুলোকে যোগ করে দিলাম। যখন এই দুটি খরচকে আমরা যোগ করে দেব তখন কিন্তু পেয়ে যাব তিনি মোট কত টাকা একসঙ্গে খরচ করেন, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই ব্র্যাকেটটা, প্রথম বন্ধনীটা আমরা শেষ করে দিচ্ছি এবং দ্বিতীয় বন্ধনীটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যখন প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ হয়ে যাবে, আমরা কিন্তু পেয়ে যাব এখানে কত টাকা তিনি মোট খরচ করেন, তাই না? তাহলে এখানে মোট যেটা পাবো সেইটাকে আমরা কি করব, এই 35,000 থেকে বিয়োগ করে দেব। যখন 35,000 থেকে এই টাকাটাকে আমরা বিয়োগ করে দেব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে আর কত টাকা তার অবশিষ্ট থেকে যায়, তাই না? যে কয় টাকা অবশিষ্ট থাকে সেটি কিন্তু তার 1 মাসের হিসাব, তাই না? 1 মাসে যে কয় টাকা তার অবশিষ্ট থাকবে, 1 বছরে, অর্থাৎ 1 বছরে কয় মাস? 12 মাস। 12 মাসে কিন্তু 12 গুণ বেশি অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে এই অবশিষ্ট টাকার সঙ্গে এতটুকুর কাজ করলে আমরা অবশিষ্ট টাকা পেয়ে যাব। এই অবশিষ্ট টাকার সঙ্গে আমরা গুণ করব কাকে? 12কে। এখানে লিখে দেবো আমরা 12। কেন? কারণ 12 মাসে 1 বছর, আমাদের কিন্তু 1 বছরের হিসাব বের করতে বলা হয়েছে, তিনি বছরে কত টাকা জমা রাখেন, তাই না? আচ্ছা, এবার দেখো নিচের লাইনে একটি সমান চিহ্ন দিলাম। আমরা কি জানি? আমরা জানি শুধুমাত্র এই যে প্রথম বন্ধনীর কাজটা শুরুতে করতে হয়, বাকি সব কিছু একই রকমভাবে আমরা রেখে দিব, শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজটুকু করব, ঠিক আছে? এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, যে দ্বিতীয় বন্ধনী 35,000 রয়েছে, আমরা লিখে দেবো 35,000, বিয়োগ রয়েছে বিয়োগ। এখন দেখো এই দুটিকে আমরা যোগ করব। দেখো 18,000 এবং এই সংখ্যাটিকে যদি যোগ করি, আমরা জানি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা যোগ করতে হয়, শেষে রয়েছে 0, এখানেও 0, 0 এবং 0কে যোগ করলে হয় 0, আমরা শেষে লিখে দিলাম 0। এবার তার আগের দুটিকে যোগ করো, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 5, আমরা জানি 0 এবং 5কে যোগ করলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। যোগ তো তোমরা সকলেই করতে পারো, তাই না? আচ্ছা, এবার তার আগের দুটিকে যোগ করো, এখানে রয়েছে 0, তার আগে রয়েছে 6, 0 এবং 6কে যোগ করলে কিন্তু 6ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 6। এবার তার আগের দুটি দেখো, এই আগে রয়েছে 8, এখানে আগে রয়েছে 5, তাই না? 8 এবং 5 মিলে কত হয়? আমরা জানি 8 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 13। কত হয়ে যায়? 13 হয়, তাই না? 13 হয়। 8 এবং 5 মিলে হয়ে যায় 13। 13-র শেষে রয়েছে কত? 3। এই 3কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের 1 থেকে গেল, এটিকে পরবর্তীতে যোগ করে দিব। এবার এর আগে রয়েছে 1, এর আগে রয়েছে 1, 1 এবং 1কে যোগ করলে হয় 2, 2 এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 3, আমরা এখানে লিখে দিলাম 3। আচ্ছা, তাহলে আমরা মোট পাচ্ছি 33,650। এরপরে দেখো এই যে যখন আমরা এই দুটিকে যোগ করে একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি, এখন কিন্তু আমাদের এই প্রথম বন্ধনী আর দরকার নেই, আমরা প্রথম বন্ধনী উঠিয়ে দিলাম। হ্যাঁ, বাকি রইল কি?
এই যে দ্বিতীয় বন্ধনী আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম গুণ 12, এই যে গুণ আমরা এখানে দেখতে পাচ্ছি 12টাকেও কিন্তু একই রকমভাবে আমরা রেখে দেব। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে প্রথম বন্ধনীর কাজ যেহেতু শেষ, এবারে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি রয়েছে? 35,000 বিয়োগ 33,650। আমরা এই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটিকে বিয়োগ করে দিই, দেখো আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। শেষে রয়েছে শূন্য, এখানেও শূন্য, শূন্য থেকে শূন্য চলে গেলে কিন্তু শূন্যই থেকে যায়, আমরা লিখে দিলাম শূন্য। এবার তার আগে রয়েছে কত? শূন্য, এখানে রয়েছে শূন্য, কিন্তু এইখানে রয়েছে 5। আমরা কি শূন্য থেকে 5কে বিয়োগ করতে পারবো? পারবো না বন্ধুরা। কেন? কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু কি করতে হয়? এই পাশের সংখ্যাটিকে বড় হতে হয়, এইটাকে ছোট হতে হয়। কিন্তু এখানে রয়েছে শূন্য, এটি কিন্তু ছোট, 5 কিন্তু বড়। তাহলে এটিকে আগে 5-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? আমরা পাশের ঘরে যাব, পাশের ঘর থেকে 1কে ধার করে এই ঘরে নিয়ে আসবো। কিন্তু যখন পাশের ঘরে দেখলাম কি ওর নিজের কাছেও কিন্তু রয়েছে শূন্য, তাই না? এই শূন্য তো আর ওর কাছে কিছু দিতে পারবে না, কারণ ও নিজেই তো শূন্য। তাহলে এবারে কি হবে? আমরা তার পাশের ঘরে চলে যাব, এখানে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 5। এই 5-এর কাছ থেকে আমরা কি করব? প্রথমে কিন্তু এই শূন্যের কাছে 1 ধার করব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ওর কাছ থেকে আবার এই শূন্যের কাছে নিয়ে যাব। আচ্ছা, 5-এর কাছ থেকে ওর কাছে আমরা 1 ধার করে নিয়ে গেলাম। ও কিন্তু আগে ছিল শূন্য, তাই না? এখন হয়ে গেল কত? দেখো, আগে ছিল হচ্ছে শূন্য, এখন এই 5-এর কাছ থেকে ও 1 পেয়ে হয়ে গেল কত? 10 হয়ে গেল। এখন কিন্তু ও আর শূন্য নেই, ও হয়ে গেল 10। 10 থেকে এবারে ওর কাছে কিন্তু 1 ধার করে দিতে পারবে, তাই না? তাহলে 10 থেকে যখন এই শূন্যের কাছে 1 দিল, তখন এই শূন্যটা কিন্তু এবারে দেখো 1 পেয়ে হয়ে গেল 10। ও কিন্তু এবার হয়ে গেল 10, এবং এই যে একটু আগে যেহেতু এই শূন্যটা ছিল কত? 10 ছিল, ও হয়ে গেল এবারে 9, তাই না? ওকে কিন্তু আর আমরা 10 ধরতে পারবো না, ওকে কিন্তু আমাদের এবারে 9 ধরতে হবে মনে মনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ও হয়ে গেল 10। 10 থেকে তো এবারে আমরা এই 5কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবার দেখো, এই আগের সংখ্যা থেকে যদি আমরা এই আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে কিন্তু এখনও শূন্য নেই, এখানে কত রয়েছে? 9 রয়েছে, তাই না? একটু আগে 10 ছিল, 10 থেকে 1 দিয়েছিলাম ওর কাছে, এই জন্য 10 থেকে 1 কমে গিয়ে হয়ে গেল 9। এখন কিন্তু ওকে 9 ধরতে হবে। 9 থেকে এখানে রয়েছে 6, 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা লিখে দিলাম 3। এবারে দেখো, এবার এই আগে রয়েছে হচ্ছে 5, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকেই তো প্রথমে আমরা এই যে 1 ধার করে ওর কাছে দিয়েছিলাম, এই জন্য 5 থেকে 1 চলে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 4, ঠিক আছে? এবারে 4 থেকে দেখো এখানে আগে রয়েছে কত? 3, 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 1, আমরা লিখে দিলাম 1। এবার দেখো এখানে আগে রয়েছে কত? এখানে কিন্তু রয়েছে 3, এখানেও রয়েছে 3। তাহলে 3 থেকে এই 3 থেকে যদি 3 চলে যায়, তাহলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তাহলে শূন্য, আমরা জানি শুরুতে শূন্য কখনোই লিখতে হয় না। আমরা পাচ্ছি কত? 1350, তাই না? 1350 পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এই যে গুণ 12 রয়েছে, আমরা এই যে গুণ দিয়ে লিখে দেবো 12। এখন এই 1350-এর সঙ্গে যদি আমরা 12কে গুণ করি, দেখো 1350-এর সঙ্গে যদি আমরা 12কে গুণ করি, দেখো তো কত হয়। আচ্ছা, আমরা একটু গুণ করে দেখি। প্রথমে 2 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 1 দ্বারা কিন্তু উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 2 দ্বারা প্রথমে গুণ করো, 2 শূন্য গুণে 0। আমরা জানি 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর কিন্তু 0 হয়, তাই না? আচ্ছা, এবারে 2 দ্বারা 5কে গুণ করো, 5 দুগুণ হয় 10। 10-এর এই শেষের শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকলো আমাদের 1। এবারে 2-এর সঙ্গে 3কে গুণ করো, 3 দুগুণ হয় 6। 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। এই দেখো, 3 দুগুণ 6, 6 এবং হাতের 1 মিলে হয় 7। হাতে কিন্তু এবারে আর কিছুই নেই। এবার 2-এর সঙ্গে 1কে গুণ করো, 2 1-এ 2, লিখে দিলাম 2। এখন আমরা কি জানি? 1 দ্বারা কিন্তু প্রত্যেকটিকে গুণ করতে হবে, তবে 1 দ্বারা গুণ করতে গেলে নিচে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন দেখো, 1 শূন্য গুণে হয় আবারও 0, লিখে দিলাম 0। 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1-এ 5, লিখে দিলাম 5। 1 দ্বারা 3কে গুণ করলে হয় 3 1-এ 3, লিখে দিলাম 3। এবারে 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1-এ 1, আমরা লিখে দিলাম 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু দুটি সংখ্যা আমরা পেয়ে গেছি। এবারে আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, আমরা লিখে দিলাম 0। 0 এবং 0কে যোগ করলে হয় 0। 7 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 12, তাই না? কত হয়? 12 হয়। 7 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 12। আচ্ছা, তাহলে 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে আরও 1, এটিকে পরবর্তীতে যোগ করে দিব। 2 এবং 3 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6। আচ্ছা, এবার দেখো এখানে 1 রয়েছে, 1টাই কিন্তু নিচে নেমে যাবে, আমাদের হয়ে গেল 16,200। কত হয়ে গেল? 16,200। তাহলে আমরা এখানে লিখে দেবো 16,200।
200 টাকা। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ সুতরাং তিনি ড্যাশ টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি এক বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? 16,200 টাকা ব্যাংকে জমা রাখেন। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আরও সহজ একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে 8 নম্বরে বলা হয়েছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? আচ্ছা, তাহলে আমরা এই পাশে দেখো একটি পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? কি বলা হয়েছে? একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে মানে কি এক মিনিটে 7 লিটার পানি ঢোকে। ঠিক আছে, এক মিনিটে কিন্তু 7 লিটার করে পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয়। আচ্ছা, 1 মিনিটে 7 লিটার ঢোকলো এবং 3 লিটার পানি কিন্তু খরচ হয়ে গেল, তাই না? তাহলে দেখো এই 7 লিটার থেকে যখন 3 লিটার খরচ হয়ে গেল কি, অর্থাৎ কিন্তু কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 7 থেকে যখন আমরা এই 3কে বিয়োগ করে দেব, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে 1 মিনিটে আর কত লিটার পানি জমা থাকে, তাই না? আচ্ছা, এবার আমাদের বলা হয়েছে কি 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা থাকে। আচ্ছা, তাহলে আমরা আগে 1 মিনিটের হিসাবটা বের করব যে 1 মিনিটে কত লিটার জমা থাকে। কিভাবে বের করব? এই যে 1 মিনিটে যেহেতু ঢোকে 7 লিটার এবং বের হয় 3 লিটার, তাই না? আচ্ছা, তাহলে 7 থেকে 3কে আগে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে কিন্তু পেয়ে যাব যে 1 মিনিটে আর কত লিটার পানি জমা থাকে, তাই না? তাহলে যেটি পাবো সেইটির সঙ্গে কিন্তু আমরা 12কে যোগ করে দেবো, কারণ 12 মিনিটের হিসাব আমাদের বের করতে বলা হয়েছে। 1 মিনিটে যে পানি জমা থাকবে 12 মিনিটে কি নিশ্চয়ই 12 গুণ বেশি জমা থাকবে, যার কারণে সেটির সঙ্গে আমরা 12কে গুণ করে দেব। আচ্ছা, এই দেখো এখানে বলা হয়েছে কি ট্যাঙ্কটিতে পানি জমা হবে। তাহলে আমরা প্রথমে কি করব? যেহেতু 7 লিটার করে ঢোকে, আমরা প্রথমে লিখব হচ্ছে 7 থেকে বিয়োগ করব কত? এই দেখো বিয়োগ চিহ্ন রয়েছে। বিয়োগ করব কত? যেহেতু 3 লিটার পানি খরচ হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখে দেবো 3। 7 লিটার থেকে খরচ হয়ে যায় 3 লিটার। তাহলে দেখো যখন আমরা 7 থেকে 3কে বিয়োগ করব, তখন কিন্তু এখানে পেয়ে যাব যে 1 মিনিটে মানে প্রতি মিনিটে কত লিটার পানি জমা থাকে, তাই না? তাহলে 1 মিনিটে যে পানি জমা থাকে তার সঙ্গে আমরা গুণ করব কাকে? গুণ করব কিন্তু 12কে, কারণ আমাদের 12 মিনিট পরে কত লিটার জমা থাকে সেটি বের করতে বলা হয়েছে। আমরা এখানে লিখে দিলাম 12, কারণ 1 মিনিটে যে পানি জমা থাকবে 12 মিনিটে কিন্তু 12 গুণ বেশি জমা থাকবে, এই জন্য লিখলাম গুণ 12। আচ্ছা, এবার নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখানে কিন্তু একটি বন্ধনী রয়েছে, তাহলে এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে আমাদের এই বন্ধনীর কাজ আগে করতে হবে, বাকি সব কিছু একই রকম রেখে দেবো, তাই না? 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত থাকে? 7 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 4, আমরা লিখে দিলাম 4। এরপরে গুণ 12 রয়েছে, গুণ 12 আমরা এখানে একই রকমভাবে রেখে দিলাম। এবার 4 এবং 12কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 4 12 48, আমরা লিখে দিলাম 48 লিটার। ঠিক আছে, তাহলে এটি কিন্তু উত্তর, অর্থাৎ 12 মিনিট পরে ট্যাঙ্কটিতে 48 লিটার পানি জমা থাকে। ঠিক আছে, জমা হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা খুব সহজেই আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।